ময়মনসিংহে বাসে আগুনে চালকের মৃত্যু। নির্বাচন বানচালে জ্বালাও পোড়াও চালাচ্ছে আওয়ামী লীগ, বলেছেন প্রেস সচিব। বৃহস্পতিবারের লকডাউনকে ঘিরে শক্ত অবস্থানে সরকার। জুলাই সনদের বাইরে নতুন কিছু মানবে না রাজনৈতিক দলগুলো, হুঁশিয়ারি বিএনপির স্থায়ী কমিটির। হেরে যাওয়ার ভয়ে নির্বাচন পেছাতে চায় জামাত, বলেছেন মির্জা ফখরুল। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া 2026 সালে কোনো নির্বাচন হবে না, 8 দলের সমাবেশে বলেছেন জামাত আমির। দাবি আদায়ে যমুনা অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি। জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত 3-4 দিনের মধ্যে জানিয়েছেন আইন উপদেষ্টা। বললেন, সংবিধানে থাকলে সব সমাধান হয় না, প্রয়োজন মানসিকতার পরিবর্তন। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনতে চায় রাষ্ট্রসহ সকল পক্ষ। রায় 20 নভেম্বর, ত্রয়োদশ নয়, কার্যকর হবে পরবর্তী নির্বাচন থেকে, জানালেন অ্যাটর্নি জেনারেল। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছেন চালক জুলহাস মিয়া। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভালুকজান এলাকায় সোমবার রাত 3:15টার দিকে আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ জানায়, এ সময় দগ্ধ হয়ে মারা যান বাসে ঘুমন্ত চালক জুলহাস মিয়া। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বাসটিতে আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। মা এবং ছেলে তারা বাস থেকে না বের হয়ে বাসে অবস্থান করতেছিল, যে ভোরের আলো ফুটলে তারা তাদের গ্রামের বাড়িতে চলে যাবে। 3:15টার সময় অজ্ঞাতনামা দুষ্কৃতকারী 3 জন অজ্ঞাতনামার কথা আমরা শুনেছি, যে বাসের নিচের অংশে এবং সামনের অংশে ভিতরের অংশে দ্রুত আগুন দিয়ে চলে যায়। আমরা চেষ্টা করতেছি, এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারিনি, আমরা চেষ্টা করতেছি তাদেরকে আইডেন্টিফাই করার জন্য। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ, সেই লক্ষ্যে দেশে জ্বালাও পোড়াও চালাচ্ছে। তবে ফেব্রুয়ারির প্রথম ভাগে হবে জাতীয় সংসদ নির্বাচন। দেশি বিদেশি কোনো শক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। মঙ্গলবার সকালে কুমিল্লার 14 গ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে জ্বালাও পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশায় সন্ত্রাসী কর্মকাণ্ড। নাশকতা করলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। শফিকুল আলম আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ইলেকশন তার সময় মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এখানে কোনো শক্তি নাই, কোনো আওয়ামী লীগের এই 1-2টা ককটেল নাই, বা কোনো দেশি বিদেশি কোনো শক্তি নাই এই ইলেকশনকে তারা বানচাল করতে পারে, কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশের মানুষ খুবই সুন্দর একটা ইলেকশন দেখবে, যেটা ফ্রি হবে, ফেয়ার হবে, ক্রেডিবল হবে, ইনক্লুসিভ হবে। সমস্ত জনগণ যেখানে জয়েন করে যে ইলেকশনে, সেটা ইনক্লুসিভ হবে এবং খুবই উৎসব মুখর হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচিকে ঘিরে শক্ত অবস্থানে আছে সরকার। সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি জানান, বাসে যাতে আগুন দিতে না পারে সেজন্য সতর্কতা হিসেবে রাস্তার পাশে পেট্রোল বিক্রি কিছুদিনের জন্য বন্ধ থাকবে। সন্দেহভাজন কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে সাথে জানানোর আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দেন, পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না জানিয়ে সহজে তাদের জামিন না দেওয়ার অনুরোধ জানান। উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে পেট্রোলিং বাড়ানো হয়েছে। ট্রাইব্যুনাল, মেট্রো রেল ও রেল সহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে কোনো সন্ত্রাসী যেন ঢুকতে না পারে সেজন্য বিজিবিকে নির্দেশনা দেওয়া আছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রাস্তার পাশে যে তেল বিক্রি করা, এই কিছুদিনের জন্য এটা বন্ধ থাকবে। যেহেতু এই তেল বিক্রি করে, এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটনটা ঘটায় ফেলায়, সাথে সাথে পায়। কেপিআইগুলির ক্ষেত্রে আমাদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে, যেমন ট্রাইব্যুনালে, তারপরে মেট্রো রেল এলাকায়, তারপরে রেলওয়ের, এইগুলি।
13 নভেম্বর বৃহস্পতিবার নিষিদ্ধ ঘোষিত একটি দলের কর্মসূচিকে ঘিরে নগরবাসীকে আতঙ্কিত না হবার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। সোশ্যাল মিডিয়ার গুজব দেখে আতঙ্কিত না হয়ে সন্দেহভাজন কাউকে দেখলে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে তা জানাতে মহানগরবাসীকে পরামর্শ দেন ডিএমপি কমিশনার। জানান 13 নভেম্বর ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ একটি দল ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দিয়ে আইনশৃঙ্খলার অবনতির চেষ্টা করছে। এরই মধ্যে অনেকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এদের বেশিরভাগই টাকার বিনিময়ে ঢাকার বাইরে থেকে এসে নাশকতা চালাতো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জুলাই জাতীয় সনদে থাকা বিষয়ের বাইরে সরকার নতুন কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে তার রাজনৈতিক দলগুলো মানবে না। সেক্ষেত্রে সব দায়িত্ব সরকারকেই নিতে হবে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সভায় জুলাই জাতীয় সনদের বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ প্রায় 1 বছর ধরে আলোচনা হয়। তারপর কতগুলো বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ ঐকমত্যের ভিত্তিতে রচিত জুলাই সনদ গত 17 অক্টোবর স্বাক্ষরিত হয়। দেশের সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নে সবাই অঙ্গীকারবদ্ধ হয়। তবে এখন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্ত ঘোষণার বিষয়ে যে বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর। সরকারি সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে বিএনপি সে পথে হাঁটতে চায় না, বরং আওয়ামী লীগের বিরুদ্ধে এ ধরনের যত মামলা আছে সেগুলো তারা তুলে নেবেন। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া গত বছর 5 আগস্টেই বলেছিলেন তারা প্রতিশোধ চান না, চান শান্তি, সমৃদ্ধ ও একটি উন্নত বাংলাদেশ। সেই পথেই তারা এগুতে চান বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, অত্যাচার, নির্যাতন ও ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যায় না। অতীতেও কেউ পারেনি, ভবিষ্যতেও পারবে না, বরং গণহত্যা ও নির্যাতনের দায় নিয়ে এখনই তার ক্ষমা চাওয়া উচিত। তারেক রহমানের আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। কথা বলছিলেন, সেই কথাটা ছিল যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করব না, আমরা প্রতিশোধ নেব না, আমরা ভালোবাসা এবং প্রেমের মধ্য দিয়ে রাজনীতি করতে চাই। আমি সেই কথাটা আবার আজকে আপনাদেরকে বলতে চাই যে আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে মামলা করতে আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদেরকে কথা হচ্ছে সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও 1 আসনের বড়গাঁও ইউনিয়নবাসীর সাথে কেকে বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় করেন। এতে তিনি বলেছেন, ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। পলাতক শেখ হাসিনার লকডাউন ঘোষণা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, নয়াদিল্লি থেকে কেন, সাহস থাকলে দেশে এসে বেগম খালেদা জিয়ার মতো কারাভোগ করে রাজনীতির মাঠে এসে দাঁড়ান, তখন বোঝা যাবে আওয়ামী লীগ কতটা জনগণের দল। তিনি অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, দীর্ঘ 9টি মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে জুলাই সনদে সব দলের ঐকমত্যের ভিত্তিতে যা স্বাক্ষর করানো হয়েছে তার বাইরে যে কোনো কিছু বাস্তবায়নের চেষ্টা করা হলে তার দায়ভার সরকারকে বহন করতে হবে। বিএনপির মহাসচিব জামাতে ইসলামের নির্বাচন পেছানোর কথার সমালোচনা করে বলেন, হেরে যাওয়ার ভয়ে নির্বাচন পেছানোর চেষ্টা করছে দলটি।
জুলাই সনদের সইয়ের পর নতুন কিছু চাপিয়ে দেওয়ার নামে যদি ভিন্ন উপায়ে গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় তাদের বিষয়ে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার স্মরণ সভায় বিএনপির অন্য নেতারা বলেন, এক এক সময় এক এক দাবি তুলে নির্বাচনের পরিবেশ নষ্টের পায়তারা চলছে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। এই নগর ভবন তখন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়। এখানেই দায়িত্ব পালন করেছেন মেয়র সাদেক হোসেন খোকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যরা তাদের প্রিয় খোকা ভাইয়ের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলের আয়োজন করে এই নগর ভবনে। বাবার স্মৃতি বিজড়িত নগর ভবনের এই আয়োজনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। বাবার সহকর্মী ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় রাজনীতির আগামীর পথে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাদেক হোসেন খোকার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন বিএনপির অন্য নেতারাও। সকল ষড়যন্ত্র থেকে মোকাবেলা করবেন দৃশ্যমান শত্রু এবং এখন বাংলাদেশে অদৃশ্যমান শত্রুরা বাংলাদেশকে বিপদগামী করার চেষ্টা করছে। সাদেক হোসেন খোকার সত্যি প্রয়োজন ছিল ঢাকা নগরকে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য। সাদেক হোসেন খোকা ছিল বিএনপির বিশ্বস্ত হাতিয়ার। এই আওয়ামী লীগকে আমাদেরকে শক্ত হাতে রুখে দিতে হবে। আমি মনে করি যে দুইটা পক্ষই তো আছে যারা নির্বাচন হোক এটা চায় না। এক আওয়ামী লীগ পলাতক ফ্যাসিস্ট, আরেকটা হলো গুপ্ত ফ্যাসিস্ট, যেটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন। এখন তারা বিভিন্নভাবে চক্রান্ত করছে, মানুষকে ভুল ভ্রান্তি মিথ্যা পিয়ার এটা সেটা বলে তারা সময় ক্ষেপণের চেষ্টা করছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সাদেক হোসেন খোকা ছিলেন কর্মী দরদি এক নেতা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার মতো দেশপ্রেমিক নেতার আদর্শ অনুসরণের আহ্বান জানান তিনি। যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করেন, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী, যারা জনাব তারেক রহমানের সহকর্মী, তাদের সবার কাছে আমার অনুরোধ, গণতন্ত্র এবং ২৪-এর লড়াইয়ের যে বিজয়, এর বিরুদ্ধে যেভাবে অবস্থান গ্রহণ করুক তার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। ২৪-এর গণ অভ্যুত্থানের পর ফ্যাসিবাদী সরকারের প্রধান ও তাদের দোসরদের বিচার নিয়ে কোনো মায়াকান্নার সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দেন বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের আয়োজন ছাড়া ২০২৬ সালে কোনো জাতীয় নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আর ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম বলেছেন, যারা নব্য ফ্যাসিস্ট হবার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ছাত্র জনতা রাস্তায় নামলে বঙ্গোপসাগর ছাড়া পালানোর কোনো পথ পাবে না। অন্যদিকে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকার ৮ দলের ভাষা বুঝতে ব্যর্থ হলে যে ভাষা ব্যবহার করলে বুঝবে ঠিক সেই ভাষাই ব্যবহার করা হবে। জাহাঙ্গীর আলমের ক্যামেরায় মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোট আয়োজন সহ ৫ দফা দাবিতে জামাত ও ইসলামী আন্দোলন সহ সমমনা ৮ দলের মহাসমাবেশ। সমাবেশে অংশ নিতে দলীয় প্রতীক ও নানা ফেস্টুন নিয়ে পল্টন মোড়ে জমা হন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয় পল্টন এলাকা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচনের সম্ভাবনা নেই। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই। ২৬-এর নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। কখন হবে আইনি ভিত্তির গোড়াপত্য? এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির ও চরমনাই পীর মুফতি রেজাউল করিম বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে জাতীয় নির্বাচন হবে অবৈধ। আপনারা
জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হলো জুলাই সনদ যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনে ভিত্তি তৈরি হবে, নাহলে সেটা অবৈধ নির্বাচন হবে। আপনারা যদি এই জুলাই সনদ আইনে ভিত্তি দেওয়ার ব্যাপারে দরিবসি করে থাকেন, আমাদের বাংলাদেশের 3 দিকে ভারতের কাঁটাতারের বেড়া, কিন্তু আপনারা পালাবেন কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বঙ্গোপসাগর, এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই। এ সময় খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জুলাই সনদকে কাগুজে নয় আগামী বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চায় মানুষ। দাবি আদায় না হলে আগামীতে যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন বক্তারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘমেয়াদী ভিশনের অংশ হিসেবে দেশের যুব সমাজকে নেতৃত্ব, শৃঙ্খলা ও জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মান এবং অন্তর্ভুক্তি বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনসিসির মাধ্যমে জাতীয় রূপান্তর শীর্ষক একটি উপস্থাপনা পর্যবেক্ষণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বিএনসিসির দৃষ্টিভঙ্গির প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করে মানসম্মত নির্দেশনা ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি নিশ্চিতের উপর গুরুত্ব দেন তিনি। প্রফেসর ইউনূস জোর দেন বিএনসিসির লক্ষ্যের মূল্যবোধ হিসেবে আত্মসম্মান, শৃঙ্খলা ও অন্তর্ভুক্তির গুরুত্বের উপর। প্রধান উপদেষ্টা বলেন, বিএনসিসি সম্পূর্ণ আত্মসম্মান ও শৃঙ্খলার উপর নির্ভর করে, তাই তাদের ক্যাডেটদের সার্টিফিকেশনের পাশাপাশি কর্মসংস্থানের সম্ভাবনা বাড়াতে হবে। বিএনসিসির উন্নত ভবিষ্যতের জন্য নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের তাগিদও দেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে অন্তর্বর্তী সরকার ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সব সংস্কার যেন সংবিধানে আটকে গেছে মন্তব্য করে তিনি বলেন, অন্য বিষয়ে বড় সংস্কারের পরও কারো চোখে পড়ে না। রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অভ্যাস বদল না হলে বড় কোনো পরিবর্তন হবে না বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকার। ঐতিহাসিক সেই দলিলে গেল 17 অক্টোবর আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরও করে 25টি রাজনৈতিক দল। জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন ঘটা করে স্বাক্ষর হলেও জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে জট এখনো খোলেনি। গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্য হতে সরকারের বেঁধে দেয়া 7 দিন সময়ও শেষ হয়েছে গেল সোমবার। সব প্রক্রিয়া বন্ধ হওয়ায় এখন সরকারই জানাবে তার চূড়ান্ত সিদ্ধান্ত। দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন, এই ধরনের একটা প্রত্যাশা করেছিলাম, কিন্তু এই প্রত্যাশা করে আমরা বসে থাকি নাই। আমরা নিজেদের মতো কাজ করেছি। আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছি এটা আপনারা আগামী 3-4 দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন। আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি। আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশের খসড়া সংশোধনী প্রস্তাব নিয়ে এই মতবিনিময়ে আইন উপদেষ্টা জানান, বিচার বিভাগ সংস্কারের বিষয়ে 70 থেকে 80% প্রস্তাব ইতিমধ্যেই বাস্তবায়ন হয়ে গেছে। অন্য সংস্কার প্রশ্নের বিতর্কের জবাবে তিনি বলেন, রাতারাতি সব সংস্কার শেষ করা সম্ভব নয়। আপনি যদি এখন 25% বা 30% হাহাকার করেন সমস্যা নাই, কিন্তু আপনি এই 70-80% সংস্কার হয়ে গেছে কমপ্লিটলি ইগনোর করে কোথায় সংস্কার বলতে থাকবেন, তাহলে মানুষ তো এটা ভালো বার্তা পায় না। আমাদের সমস্ত সংস্কার ভাবনা সংবিধানের মধ্যে আটকে গেছে। মানে পৃথিবীতে যত সংস্কার আছে সংবিধান করতে হবে, আর সংবিধানে সংস্কার করলেই সব সংস্কার হয়ে গেল, অন্য সংস্কার কারো চোখে পড়ে না। অদ্ভুত এই ভাবনাগুলোর পরিবর্তন করা দরকার আছে, রিয়ালাইজ করা দরকার আছে যে এটা কোনো সংবিধান কোনো ম্যাজিক না, আপনার মধ্যে লিখে দিলেন আর সব ভালো হয়ে গেল। তাহলে তো পৃথিবীতে আফ্রিকান দেশগুলোতে ইউরোপের চেয়ে বেটার গভর্নেন্স থাকতো। আপনি ইনভেস্টিগেট করে দেখেন, আফ্রিকান অনেক দেশের সংবিধান আছে ইউরোপের সংবিধানের চেয়ে অনেক ভালো। ভবিষ্যতের নির্বাচিত সরকার যেন চলমান সংস্কারগুলো আরো শক্ত অবস্থানে নিয়ে যান সেই প্রত্যাশা করেন ডক্টর আসিফ নজরুল। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চায় রাষ্ট্রসহ সকল পক্ষ।
20 নভেম্বর এ বিষয়ে রায়ের তারিখ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত হবে বলে প্রত্যাশা আইনজীবীদের। অ্যাটর্নি জেনারেল বলছেন, ত্রয়োদশ নয়, পরবর্তী নির্বাচন থেকেই এই ব্যবস্থা কার্যকর হবে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে 2011 সালে সংবিধানে পঞ্চদশ সংশোধনী আনে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এর আগে সে সময়ের প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন। আপিল বিভাগের সেই রায় পুনর্বিবেচনা চেয়ে 2024 অক্টোবরে 5টি আবেদন করা হয়। শুনানি শেষে আপিলের অনুমতি পায় আবেদনকারীরা। এই আপিলের উপর আবেদনকারী এবং রাষ্ট্রপক্ষ 10 দিন শুনানি করে। উভয় পক্ষের শুনানি শেষে রায়ের তারিখ দিয়েছে আপিল বিভাগ। সুযোগ না আমি বলবো না, প্রয়োজন নাই। সুতরাং এই সরকারকে কন্টিনিউ করে সামনে নির্বাচন করার পর তত্ত্বাবধায়ক সরকারটা ব্যবস্থাটা আগামী নির্বাচনের পরে কার্যকর করা হোক বলে সবাই কম বেশি উপসংহারে উপনীত হয়েছেন। তো সেই ক্ষেত্রে মাহমুদুল ইসলাম সাহেব তার সাংবিধানিক আইনের যে বই লিখেছেন সেখানে সুস্পষ্টভাবে বলেছেন কোন কোন ক্ষেত্রে জাজমেন্টকে সুপ্রিম কোর্ট প্রসপেক্টিভ ইফেক্ট দিতে পারেন বা কোর্ট প্রসপেক্টিভ ইফেক্ট দিতে পারেন। সেই জায়গাটা খুব অ্যানালজি দেওয়া আছে যে সার্কামস্টেন্সের সাথে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার না তত্ত্বাবধায়ক সরকার সেই দ্বন্দ্ব নিরসন এবং পরিহার করার জন্য ক্লিয়ার গাইডলাইন ওখানে দেওয়া আছে। এখন আদালত সাবমিশনগুলো কিভাবে নিয়ে ওনারা কিভাবে দেবেন এটা ওনাদের ব্যাপার। গণতন্ত্রকে সুসংহত করা, ভোটের অধিকার পুনরুদ্ধার এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষায় তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলেও মনে করেন আপিলে অংশ নেয়া আইনজীবীরা। আগামী 20 নভেম্বর এই মামলার রায় প্রদান করবেন আমাদের মাননীয় আপিল বিভাগ। এখন আবার সকলের কাছে মনে হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই আমাদের গণতন্ত্রের জন্য সবচাইতে গ্রহণযোগ্য মাধ্যম। তো আমরা এক্সপেক্ট করব আমাদের আপিল বিভাগ সকলের কাছে গ্রহণযোগ্য এই মাধ্যমটিকে বিচার বিভাগীয় প্রনাউন্সমেন্টের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করবেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসাবে সারা জাতির উদ্দেশ্যে বলেছিলাম, খায়রুল হকের এই জাজমেন্টের পরে আজ থেকে দেশের মধ্যে বিশৃঙ্খলা শুরু হবে এবং কাটাকাটি, মারামারি এবং গুম খুন ইত্যাদি শুরু হবে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এবং পরবর্তীতে আপনারা দেখেছেন তাই হয়েছে। আদালতকে বোঝানোর চেষ্টা করেছি তিনি একজন বিচারপতি হিসেবে তিনি বিশ্লেষণ করবেন আইনগতভাবে সেটি বৈধ হয়েছে কিনা। এই বৈধ ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ করতে গিয়ে তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা, রাজনৈতিক কিছু বিষয় সামনে এনেছেন যেটি বিচারক এবং বিচারিক প্রক্রিয়ার সঙ্গে যায় না। সে কারণে এই রায়টি আমরা পূর্ণাঙ্গভাবে বাতিল চেয়েছি। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর রায়ে গাইডলাইন চেয়েছেন বদিল আলম মজুমদারের আইনজীবী। সাংবিধানিকভাবে যে অবস্থায় আছি তাতে করে এটাকে এখনই কার্যকর করা সম্ভব নয়। যদিও রায়ের মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে ফিরে আসে, তারপরেও এখনই ওই পদ্ধতিতে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব নয় এবং আইনগতভাবেও এটা সম্ভব নয়। আদালত এই বিষয়টা পর্যবেক্ষণ দিয়ে পরিষ্কার করে দিতে পারেন, না হলে দেখা যাবে আদালতের রায়ের বিভিন্ন রকম ব্যাখ্যা হচ্ছে, যার ফলে এক ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। আইনজীবীরা বলেন, বাংলাদেশের পরিস্থিতিতে রাজনৈতিক সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তার প্রমাণ বিগত আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনগুলো। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে তারেক সাইফ মামুন হত্যার ঘটনায় খুনিদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। খতিয়ে দেখছে খুনের নেপথ্যে আন্ডারওয়ার্ল্ড কানেকশন রয়েছে কিনা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজের চেয়ারম্যান ডক্টর সাজ্জাদ সিদ্দিকী মনে করেন, নির্বাচনের আগে পরিস্থিতি অস্থিতিশীল করতে এসব হত্যাকাণ্ডের মাধ্যমে সুযোগ নিতে পারে একটি মহল। তবে মনোবল ভেঙে পড়ায় 13 নভেম্বর কিছু করতে পারবে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। রিপোর্ট জিয়া খানের। সোমবার বেলা আনুমানিক 11টা পুরান ঢাকায় দুই যুবক প্রকাশ্যে গুলি করে হত্যা করে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে। এরপর নিরাপদে ঘটনাস্থল থেকে চলে যায় ঘাতকরা। মামুন খুনের 24 ঘন্টা পার হলেও অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। মামুনের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, 5 আগস্টের পর জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী
সানজিদুল ইসলাম ইমনের নির্দেশে খুন করা হয় মামুনকে। পুলিশ বলছে খুনের ঘটনায় আন্ডারওয়ার্ল্ড কানেকশন খতিয়ে দেখছেন তারা। এখন মূল ফোকাস হচ্ছে যারা ঘটনার সাথে জড়িত ছিল, বিশেষ করে তাদেরকে শনাক্ত করা এবং তাদেরকে গ্রেফতার করলে তাদের জিজ্ঞাসাবাদে আমরা হয়তো প্রকৃত তথ্য পাব। পরিবেশ অস্থিতিশীল করতে এসব খুন খারাপের সুযোগ নিতে পারে একটি মহল। সামনে ইলেকশনকে কেন্দ্র করে নানান স্টেক হোল্ডার নানানভাবে চেষ্টা করবে যে ইলেকশনকে কিভাবে প্রোক্রাস্টিনেট করা যায়। এখানে নির্বাচন কেন্দ্রিক যে কমপ্লেক্সিটি তৈরি হয়েছে এবং নির্বাচনকে প্রোক্রাস্টিনেট কিভাবে করা যায় তাদের উপরও দায় বর্তাবে, সরকারের উপরও দায় বর্তাবে এবং মিডিয়ার উপরও দায় বর্তাবে। এদিকে কয়েকদিন ধরে ফেসবুকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ 13 নভেম্বর লকডাউন ঘোষণা করেছে। কর্মসূচির আগে রাজধানী জুড়ে ককটেল ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। ডক্টর সাজ্জাদ সিদ্দিকী মনে করেন বড় কিছু করার সক্ষমতা নেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের। পরাস্ত শক্তি তাদের যে নেতাকর্মীরা যারা আছেন তাদের মনোবল ওই লেভেলে নেই। আপনার মোটা দাগে বড় মাপের মানুষের যদি মানসিক শক্তি না থাকে তখন মাঠে শক্তি প্রদর্শনটা সম্ভব হয় না। এখন বিচ্ছিন্নভাবে হয়তো মিডিয়াতে নানানভাবে নানানজন কথা বলছে কিংবা রাতের অন্ধকারে 10 জন 5 জন মিলে যেই ডেমনস্ট্রেশন দিচ্ছে, এই ডেমনস্ট্রেশনগুলোর মাধ্যমে যে বড় মাপের ডেমনস্ট্রেশন দিয়ে দিবে এটা বাস্তবতা বিবর্জিত চিন্তা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ভারতে জঙ্গি হামলা নিয়ে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যম যেসব সংবাদ প্রকাশ করছে তা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি বলেন, ভারতের গণমাধ্যম সবসময় দোষ চাপানোর চেষ্টা করে থাকে। এসব বিশ্বাস করার কোনো কারণ নেই। কোনো বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ এগুলো বিশ্বাস করবে না বলেও তিনি দাবি করেন। আরেক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনার বিচার নিয়ে জাতিসংঘ কিছু বলেনি। এ নিয়ে জাতিসংঘ কিছু বললে সরকার জবাব দেবে। মার্কিন থিঙ্ক টয়েস অ্যাক্ট সম্পর্কে প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে ভারসাম্য নীতিতে বিশ্বাস করে। চীন থেকে অস্ত্র কিনলে নিষেধাজ্ঞা পড়ার সম্ভাবনা নাকচ করে দেন পররাষ্ট্র উপদেষ্টা। তাহলে এটার ব্যাপারে আমি কি উত্তর দেব? না, এই হামলার বিষয়ে ইন্ডিয়ান বিভিন্ন গণমাধ্যমে কিন্তু বাংলাদেশের কে বলা হয়েছে যে বাংলাদেশের এটা তো যদি যাই কিছু ঘটুক না কেন মিডিয়া আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করবেই, কিন্তু তো কোনো কারণ নেই এটা বিশ্বাস করার। কোনো সেন্সিবল লোক তো এটা বিশ্বাস করবে না। কাজে এটা নিয়ে আমরা কথা আছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ঐক্যবদ্ধতার বিকল্প নেই। নারায়ণগঞ্জে দলের অফিস উদ্বোধন করে একথা বলেন তিনি। সংস্কারের পক্ষের শক্তিগুলো এনসিপিতে যোগ দিতে চাইলে তাদের নিয়ে জোট গঠনের আশ্বাস দেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। আওয়ামী লীগ আগুন সন্ত্রাসের উৎপাদন করছে, তাই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের উপযোগিতা ফুরিয়ে গেছে। এনসিপি স্বতন্ত্রভাবে সংস্কারের পক্ষে যারা জোটবদ্ধ হতে চায় প্রয়োজনে আমরা তাদেরকে নিয়ে সংস্কারের পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে যারা আছে, যে শক্তিটা গঠিত হয়েছে, সংস্কারের পক্ষের শক্তিগুলো যদি আমাদের সাথে আসতে চায় তাদেরকে সাথে নিয়ে আমরা জোট গঠন করতে পারি। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, 24-এ যে কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের সাথে এনসিপির কোনো জোট, তাদের সাথে এনসিপির কোনো ধরনের কোনো নির্বাচনী অ্যালায়েন্স সেটি আসলে সম্ভব নয়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আদালত ভবনের বাইরে শক্তিশালী আত্মঘাতী বোমা হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে, আহত আরও 27 জন। ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় 13 জন নিহতের পরদিনই এবার পাকিস্তানের রাজধানীতে এই বোমা হামলা হলো। পুলিশ জানিয়েছে, আদালতের প্রবেশমুখে স্থানীয় সময় দুপুর 1:15টার দিকে আত্মঘাতী হামলাকারী এই বিস্ফোরণ ঘটায়। সে সময় মামলা সংক্রান্ত কাজে আসা বিপুল সংখ্যক মানুষ ও দর্শনার্থীর ভিড় ছিল আদালতের ভেতরে ও বাইরে। পুলিশ জানিয়েছে, হামলাকারী আদালতে ঢোকার জন্য প্রায় 12 মিনিট বাইরে দাঁড়িয়েছিল, তবে পুলিশের গাড়ি থাকায় সে ব্যর্থ হয়।
পরে আদালতের গেটে পুলিশের গাড়ির পাশে বোমার বিস্ফোরণ ঘটায় সে। আত্মঘাতী হামলাকারী কে, কেনই বা এই হামলা চালিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে আত্মঘাতী বিস্ফোরণের পেছনে ভারতের হাত রয়েছে বলে দাবি করে এর তীব্র নিন্দা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। হামলার ঘটনা দ্রুত তদন্ত করে দায়ীদের কঠোর শাস্তির নির্দেশ দিয়েছেন তিনি। ভারত সমর্থিত বেলুচ ও আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলোর পাশাপাশি আফগান সমর্থিত পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান টিটিপি এই হামলায় জড়িত থাকতে পারে বলে সন্দেহ ইসলামাবাদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।